আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আবারও চলে এলাম আজকে আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের সাথে আবারও বেশ কিছুদিন পর দেখা। সবাই একটু তাড়াতাড়ি গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে ফেলবো। তো সবাই জয়েন হইলে আমি কথা বলা শুরু করি না হয়। একটু জয়েন হোক সবাই। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে? তোমাদের কাছেও আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা চলতরিতের লেকচার 2 পড়বো। লেকচার 1 আমরা আগে পড়ছিলাম। তো অলমোস্ট ম্যাক্সিমাম জিনিস আমরা লেকচার 1-এই কভার করছিলাম। খুব অল্প কিছু জিনিস রয়ে গেছে যেটা বাকি ছিল, যেহেতু লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আমরা দুইটা লেকচারে ভাগ করছিলাম। তো ম্যাক্সিমাম জিনিস ওখানে শেষ, আর সামান্য কিছু জিনিস এখানে আছে। আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না, অনেক ছোট্ট একটা ক্লাস হবে। এই ছোট্ট একটা ক্লাস নেওয়ার জন্য আমি অনেক দূর থেকে পাড়ি দিয়ে এখানে আসছি। তো আমি চাইলে আজকে না এসে একসাথে দুইটা নিতে পারতাম, তারপরও যেহেতু শিডিউল অনুযায়ী এলোমেলো হয়ে যাবে, এই জন্য চলে আসছি আজকে ক্লাসটা নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা ঠিকভাবে সব কিছু দেখতে পাইলে, শুনতে পাইলে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু বলো সব কিছু ক্লিয়ার কিনা। সবাই একটু রেসপন্স করার চেষ্টা করব। ছোট একটা চ্যাপ্টার, ছোট্ট একটা লেকচার বাকি, শেষ করতে একদমই কম সময় লাগবে। তোমরা শুধু সাথে থাইকো পুরোটা সময় জুড়ে, একটু লাইভে আমার সাথে রেসপন্স করো, অ্যান্সার দিও, তাহলে খুব সুন্দরভাবে ক্লাসটা শেষ হবে। তাহলে আমি মনে হয় শুরু করে দিই না? আমি শুরু করে দিলেই ভালো হয়। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের কোষের সমবায় নিয়ে পড়াশোনা হবে। হ্যাঁ, কোষের সমবায়। এখন কোষের সমবায়, কোষ মানে তড়িৎ কোষ কতভাবে থাকতে পারে বলো তো? তড়িৎ চালক শক্তি কতভাবে সাজানো যেতে পারে? দুইভাবে, একটা শ্রেণীতে একটা হচ্ছে সমান্তরালে। তাহলে যদি আমাদের যদি এন সংখ্যক এন সংখ্যক কোষ, এন সংখ্যক এন সংখ্যক ই তড়িৎ চালক শক্তির কোষ শ্রেণীতে থাকে, তাহলে তড়িৎ প্রবাহের সূত্র আই ইকুয়াল কি হয়? এন ই ডিভাইড বাই বড় আর প্লাস এন ইন্টু ছোট আর। আর যদি সমান্তরালে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো, তখন সূত্রটা হয় আই ইকুয়াল এন ই ডিভাইড বাই এন বড় আর প্লাস ছোট আর। এখানে ইটা কি? এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, এখানে আর হচ্ছে বাইরের রোধ, আর ছোট আর হচ্ছে আমাদের এখানে অভ্যন্তরীণ রোধ, যেটা কোষের ভিতরে থাকে। তো আমরা ফর্মুলা দেখে নিলাম, এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের কাজ হবে আমাদের নেক্সট টাইপটার জন্য। তাহলে দেখো, একই অভ্যন্তরীণ রোধের 4টা ব্যাটারি শ্রেণীতে যুক্ত, একই অভ্যন্তরীণ রোধের 4টা ব্যাটারি শ্রেণীতে যুক্ত, ভুলক্রমে আমাদের একটা ব্যাটারি বিপরীতভাবে সংযুক্ত করলে। এখন বিষয়টা বুঝাই। শ্রেণীতে যুক্ত মানে কিভাবে যুক্ত করা? শ্রেণীতে যুক্ত করা মানে এভাবে যুক্ত করা। দেখো, একটা প্রথমে যে বড় মাথা ব্যাটারির, তারপর ছোট মাথা, তারপর এটার পরে আবার ব্যাটারি বড় মাথা, তারপর ছোট মাথা, এরপর ব্যাটারি বড় মাথা ছোট মাথা। এভাবে প্রত্যেকটা কোষকে যদি এই সিকোয়েন্সে যুক্ত করা হয়, এটাকে শ্রেণী বলা হয়। এখন বিপরীত ক্রম বলতে কি বোঝানো হচ্ছে? এটা কোনো একজনকে উল্টা করে দিল। আচ্ছা, একই ক্রমে যখন রাখা হয়, উপরে এন ই কেন হয় জানো? কারণ প্রত্যেকটা কোষ আসলে যোগ হয় একই ক্রমে থাকার কারণে। ই প্লাস ই প্লাস ই, তাহলে তিনটাই যোগ হলে 3E। এন সংখ্যক কি যোগ হইলে তাহলে এন ই হয়। বুঝছো কথাটা? আর নিচে এন ছোট আর কেন হয়? এন ছোট আর হয় কারণ প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ আর। আমরা জানি যে ব্যাটারিগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ রোধগুলো থাকে সেটা পুরা বর্তনীর সাথে শ্রেণীতে থাকে। তার মানে ব্যাটারিগুলোকে যদি শ্রেণীতে রাখা হয় তাহলে অভ্যন্তরীণ রোধও প্রত্যেকটা শ্রেণীতে থাকে। তাহলে এই শ্রেণীতে তুল্য রোধ কি আমাদের? আর যোগ আর যোগ আর, তাহলে 3টা আর যোগ করার কারণে 3R হবে। এন সংখ্যক কোষ থাকলে এন সংখ্যক আর হইতো, তাহলে তখন এন আর হইতো। এভাবে ফর্মুলাটা আসতে হচ্ছে। এখন এরা যদি একই ক্রমে না থেকে, এরা যদি কেউ যদি বিপরীত ক্রমে থাকতো, তখন কি ঘটতো? তখন ব্যাটারির অভ্যন্তরীণ ব্যাটারির যেই আমার তড়িৎচালক বল যেটা ই, এটা দেখো একই ক্রমে থাকার কারণে যোগ হয়েছিল ই প্লাস ই প্লাস ই 3E অথবা এন ই, মানে এন সংখ্যক হলে এন ই। কিন্তু যদি কেউ বিপরীত ক্রমে থাকতো, একই ক্রমে না থেকে কেউ যদি বিপরীত ক্রমে থাকতো, তাহলে হচ্ছে কি হইতো জানো? তাহলে হচ্ছে এটা যোগ না হয়ে বিয়োগ হইতো। একজনকে যদি বিপরীত ক্রমে রাখি, অর্থাৎ ওর এই ছোট মাথাটা যদি এই পাশে দিই, বড় মাথাটা ওই পাশে দিই, তাহলে ও বিয়োগ হয়ে যাবে, তাহলে ই প্লাস ই মাইনাস ই হবে। তখন কথাটা বুঝাইতে পারছি? কোয়েশ্চেনটা এটাই, যে এখানে বলছে ব্যাটারিতে তোমার হচ্ছে একই অভ্যন্তরীণ 4টা ব্যাটারি আছে। হ্যাঁ, 4টা। এই যে প্রথমে মনে করে এদেরকে ঠিকই ক্রমে রাখা হয়েছে। আচ্ছা, প্রথমে
প্রথমে মনে করে দেখি ঠিক ক্রমে রাখা হয়েছে চারটা ব্যাটারিকে, ঠিক আছে, চারটা ব্যাটারিকে ঠিক ক্রমে রাখা হয়েছে, এই যে চারটা ব্যাটারি। তাহলে এদের ক্ষেত্রে আমার ফর্মুলাটা কী হবে বলো তো? আই ইকুয়াল আমাদের 4E ডিভাইডেড বাই আমাদের আর প্লাস, আচ্ছা এখানে কোনো একটা কথা দেখো, এখানে কোনো বহিরোধ দেওয়া নেই, এখানে কোনো বহিরোধ দেওয়া নেই, শুধু ব্যাটারিগুলোকে যুক্ত করা। তাহলে বড় আর এর ভ্যালু কত? এখানে 0, বড় আর এখানে নাই। তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কয়টা? 4টা। তাহলে 4R হবে, এই যে এখানে ই ই ই ই, এই যে ছোট আর ছোট আর ছোট আর ছোট আর, 4টা ছোট আর হওয়ার কারণে 4R হইলো। কাটাকাটি গেলে এখানে কি থাকে তুমি দেখো তো, এখানে থাকতেছে হচ্ছে E/R, তাই না? এখানে E/R থাকতেছে, E/R থাকতেছে, এটা মনে করো I1 প্রথম অবস্থা, সঠিক অবস্থা। তারপরে কি বলছে? ভুলক্রমে যদি একটা ব্যাটারি মানে বিপরীত ক্রমে যুক্ত করা হয়, অর্থাৎ তখন কেসটা কেমন দেখো, এই যে সবগুলো একই দিকে, সবগুলো একই দিকে, সবগুলো একই দিকে, ভুলক্রমে একটারে করে দিচ্ছি বিপরীত দিকে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো ই ই ই ই, এটা হচ্ছে আর আর ছোট আর ছোট আর, 4টা আর। দেখো এখন কেসটা কি হবে? I2 ইকুয়াল কি হবে তুমি একটু চিন্তা করো। I2 ইকুয়াল কিন্তু দেখো এখন এই যে ই প্লাস ই হবে, আর এই ই কিন্তু মাইনাস হয়ে যাবে, দেখো ই প্লাস ই 2E হবে, এটা কিন্তু বিপরীত ক্রম হওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে থাকতেছে কত? এখন দেখো 2E থাকতেছে। আর অভ্যন্তরীণ রোধের বেলায় তেমন কিছু না, অভ্যন্তরীণ রোধ সবগুলো শ্রেণীতে আগেও ছিল, এখনো শ্রেণীতে আছে। তাহলে এদের বেলায় কত হবে? 4RE হবে। তাহলে কি থাকতেছে দেখো 1/2 E/R। তাহলে বলছে এই যে পরের যেই মানে ভুলক্রমে যদি যুক্ত করা হয় বিপরীত ক্রমে, তখনকার যেই কারেন্টটা তুমি পাবা, তড়িৎ প্রবাহ পাবা, সেটা সঠিক অবস্থার কত গুণ হবে, মানে প্রথম অবস্থার কত গুণ হবে। তাহলে তুমি কি করবা বলো তো? I2/I1 যদি করো, I2/I1 যদি করো, আগেরটাকে নিচে রাখবা কারণ প্রথম অবস্থার কত গুণ বলছে, তাহলে তুমি পাবা 1/2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 1/2। আশা করি সবাই বুঝছো। আচ্ছা, শ্রীপর্ণা সাহা, ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাসটা করতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, তো একটু পুরো সময় জুড়ে থাকো ঠিকভাবে। দেখো এটা আশা করি বুঝছো, হ্যাঁ? তো না বুঝলে ক্লাসটা যতটুকু মিস করছো এটা আরেকবার হচ্ছে দেখে নিও তোমরা টেনে। তো আসো আমরা পরে যাই। 5টা অভিন্ন কোষ, মানে 5টা কোষের তড়িৎচালক বল সেম, কোষের প্রতিটির তড়িৎচালক বল ই এর ভ্যালু হচ্ছে 1.5, অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর হচ্ছে 0.05, আর হচ্ছে দেখো এরা সমান্তরাল সমবায়ে থাকলে, এরা সমান্তরাল সমবায়ে থাকে তখন 0.5 ওহমের বহিরোধ অর্থাৎ বড় আর, প্রবাহিত তড়িৎ প্রবাহের মান অ্যাম্পিয়ার এককে, আই জানতে চাইছে। তাহলে দেখো আই ইকুয়াল আমরা কি জানি, এখানে যেহেতু বলছে সবগুলো কিভাবে আছে, সবগুলো হচ্ছে সমান্তরালে আছে, তাই না? সমান্তরাল সমবায় আছে সবগুলো, সমান্তরাল সমবায় যদি থেকে থাকে, সমান্তরাল সমবায়ে যদি থেকে থাকে, তাহলে সূত্রটা কী হবে বলো তো? আমাদের NE/N বড় আর প্লাস ছোট আর, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? তাহলে NE কত দেখো 5E, তাহলে 5 × 1.5, 5 × 1.5 অর্থাৎ কত হবে বলো তো? 7.5 হবে, ঠিক আছে? ডিভাইডেড বাই NR, N কত 5, 5 × R কত 0.5 অর্থাৎ এটা হবে 2.5, প্লাস দেখো অভ্যন্তরীণ রোধ কত 0.05, এই যেখানে N এর ভ্যালু দেওয়া ছিল 5, এটা N এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কি পাই তুমি দেখো 7.5 ডিভাইড বাই 2.55। এখন একটু চিন্তা করো এটার অ্যান্সার কত আসার কথা, এটার অ্যান্সার কত আসতে পারে, এটার অ্যান্সার কত আসতে পারে একটু চিন্তা করো। 7.5, ঠিক আছে? 7.5কে যদি তুমি 2.5 দিয়ে ভাগ, 2.55 কিন্তু তুমি চিন্তা করো 2.5, মনে করো 7.5কে যদি আড়াই দিয়ে ভাগ করো, তাহলে 5 মানে প্রায় 5 আসার কথা, তাই না? প্রায় কত আসার কথা আমাদের? প্রায় 3 আসার কথা, কারণ 3 আড়াইয়ে কত 7.5 হয়, তাহলে এখানে প্রায় 3-এর মতো আসার কথা। এখন অপশনগুলোর দিকে তাকাই দেখো, 5/2 মানে হচ্ছে আড়াই, 3 কিন্তু না, 3-এর কাছাকাছিও না, 2/5 মানে 0.4, এটা মানে কত 2.5, 2/5 মানে কত 0.4, 7.5/5 মানে তো কিছু, এটা তো 3 অন্তত আসবে না, 7.5কে 5 দ্বারা ভাগ করলে তোমার 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে। আর 1.5কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে বলো? 0.5 আসবে, তাই না? কিন্তু দেখো 3-এর আশেপাশে কোনোটাই নেই, তার মানে এখানে আসলে কোনো অ্যান্সার ছিল না অপশনে, ঠিক আছে? নো অ্যান্সার আসলে এখানে অপশনে কোনো কারেক্ট অ্যান্সার ছিল না। আশা করি সবাইকে বোঝাতে পারছি, এমন অনেক সময় অপশনে হয়, তো এরকম যদি হয় আশা করি সবাই মার্কস পাবা, বা না পাইলে কেউই পাবা না। তো আলটিমেটলি এই কোয়েশ্চেনটা কম্পিটিশনে কোনো ভূমিকা রাখতেছে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে সামনে যাই আমরা। দেখো একটা বৈদ্যুতিক বাতির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, সব কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে ব্যবহার করা যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষমতার ম্যাথ চলে আসছে, হ্যাঁ, শক্তি ক্ষমতা, এই টাইপটা এখন হচ্ছে আমাদের শক্তি, তারপরে তাপ, ক্ষমতা, এই রিলেটেড ম্যাথগুলো আমরা এখন করব। হ্যাঁ,
এখন শক্তি তাপ ক্ষমতা আমি একবারে তোমাকে ফর্মুলা লিখে দিই। দেখো শক্তি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা যায়, এইচ দ্বারা প্রকাশ করা যায় তাপ শক্তিকে, কিউ দ্বারা প্রকাশ করা যায় তাপ শক্তিকে। এটা ইকুয়াল কি কি ফর্মুলা হইতে পারে? দেখো এটা ইকুয়াল হইতে পারে আমাদের কিউভি, ঠিক আছে? কিউভি, কিউ মানে হচ্ছে চার্জ, ভি হচ্ছে বিভব পার্থক্য। আমি মুখে বলতেছি, তোমরা সুন্দরভাবে একটু লিখে নিও। ছোট কিউ মানে চার্জ, ভি মানে বিভব পার্থক্য। এটা একটা ফর্মুলা হইতে পারে, একটা স্থির তড়িৎ থেকে আসছে। আমি সব চ্যাপ্টারের ফর্মুলা এক করে দিতেছি তোমাকে। তারপর আসতে পারে আমাদের ভিআইটি, তারপর আসতে পারে আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তারপর আসতে পারে আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক আছে? তারপর আসতে পারে কি আমাদের বলো, তারপর আসতে পারে আমাদের ডাব্লিউ ইকুয়াল পিটি, ঠিক আছে? ক্ষমতার সাথে যে সূত্রটা ডাব্লিউ ইকুয়াল পিটি, পি হচ্ছে ক্ষমতা আর আমাদের টি হচ্ছে সময়। তারপরে তারপরে কি হইতে পারে দেখো, তারপরে আসতে পারে আমাদের হাফ এম ভি স্কোয়ার, আমাদের গতিশক্তির ফর্মুলা, এটাও এক ধরনের শক্তি। তারপরে আমাদের এম জি এইচ বিভব শক্তি, এটাও এক ধরনের শক্তি। তারপরে এম এস টেল থিটা, এটাও এক ধরনের শক্তি, তাই না? এগুলো সব কিছু একসাথে কানেক্ট করা যায়। তারপরে হইতে পারে কি আমাদের বলো, হইতে পারে আমাদের এমএলএফ, যদি বরফ গলে সেই ক্ষেত্রে এই শক্তি দ্বারা যদি বরফ গলে এই কারেন্টের শক্তি দ্বারা, তাহলে এমএলএফ। তারপরে আমাদের হইতে পারে এমএলভি, যদি পানি বাষ্পে পরিণত হয় এই শক্তি দ্বারা, তাহলে এমএলভি। তাহলে এই সবগুলো ফর্মুলাকে ইকুয়াল লিখে যখন যে দুইটা সূত্রের সম্পর্ক দিবে সেই দুইটা সূত্র পিক করে আমরা ম্যাথ করতে পারি। এটাতে আমি কি করলাম আসলে, আমি সব চ্যাপ্টারকে একসাথে কানেক্ট করে দিলাম। তাপগতিবিদ্যা থেকে বলো, তোমার গতিশক্তি থেকে কী বলে আমাদের হচ্ছে, তুমি কাজ ক্ষমতা শক্তি থেকে বলো, তুমি চলতরিৎ থেকে বলো, সব চ্যাপ্টারকে মিক্স করে যেই ফর্মুলা পাওয়া যায়। প্রায় সময় ধরনের কোয়েশ্চেন আসে, আমরা তাপগতিবিদ্যা লেকচারেও কিছু জিনিস করছি এই টাইপের, তো এগুলো আমরা একটু শিখে নিলাম, ঠিক আছে? একসাথে সবগুলো কানেক্ট করে দিলাম। তো এখান থেকে আমরা যেই শক্তির ভ্যালুটা পাবো সেটা অবশ্যই কোন এককে পাবো বলো তো? এখান থেকে সবগুলোকে যদি আমরা যেই ভ্যালু জানি, যেটাকে যে এককে জানি সেই এককে যদি বসাই, তাহলে এখান থেকে আমরা শক্তির যে ফর্মুলাটা এককটা পাবো সেটা হচ্ছে জুল এককে পাবো, অথবা এটাকেই বলা যাবে ওয়াট সেকেন্ড, ঠিক আছে? জুল অথবা ওয়াট সেকেন্ড, এই এককে আমরা এটাকে পাবো। আমাকে যদি কখনো ক্যালোরিতে কনভার্ট করতে বলে, তাহলে আমরা এই কনভার্সনটা মনে রাখতে হবে যে 1 ক্যালোরি এটা ইকুয়াল হচ্ছে 4.2 জুল। নর্মালি আমরা ম্যাথ করার পরে জুলে পাবো, তারপর ক্যালোরিতে অপশন থাকলে আমরা ক্যালোরিতে কনভার্ট করবো। 1 ক্যালোরি ইকুয়াল তোমার 4.2 জুল। তাহলে মনে রাখবা যে আমরা যদি ক্যালোরি থেকে জুলে যাই তাহলে আমরা 4.2 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর যদি আমরা জুল থেকে ক্যালোরিতে যাই তাহলে আমরা 4.2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 4.2 দিয়ে ভাগ করব, 4.2 দিয়ে ওই ভ্যালুটাকে ভাগ করব, অথবা কি করব, অথবা 0.424 দিয়ে গুণ করব, 0.24 দিয়ে গুণ করব, তাহলে এটা ক্যালোরি হয়ে যাবে। এই কনভার্সনটা মনে রেখো। এখন যদি আমি শক্তি না বের করে ক্ষমতা বের করতে যেতাম, তাহলে পি ইকুয়াল হইতো আমাদের ডাব্লিউ/টি। তাহলে দেখো উপরে সবগুলোই ডাব্লিউর ফর্মুলা, পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা কীভাবে পাওয়া যায়, ডাব্লিউকে টি দ্বারা ভাগ করলে। তাহলে প্রত্যেকটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পি এর ফর্মুলাগুলো পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমি 1-2টা লিখি, সবগুলো লিখতেছি না। ধর এখান থেকে যদি ভিআইটিকে যদি টি দ্বারা ভাগ করি তাহলে আমরা ভিআই পাবো। এখান থেকে যদি আমরা বি স্কোয়ার বাই আরকে যদি টি দ্বারা বি স্কোয়ার আরটিকে টি দ্বারা ভাগ করি তাহলে বি স্কোয়ার বাই আর পাবো। তারপরেরটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করি তাহলে আই স্কোয়ার আর পাবো। তো অল্প কয়টা লিখলাম, হ্যাঁ? তো সবাইকেই টি দ্বারা চাইলে ভাগ করা যাবে, ওকে? তাহলে এখান থেকে আমরা ক্ষমতার যে এককটা পাবো সেটা কোন এককে পাবো বলো তো? ক্ষমতার এককটা পাবো হচ্ছে আমরা কোন এককে পাবো? ওয়াট এককে পাবো, তাই না? ক্ষমতার এককটা পাবো আমরা ওয়াট, অথবা জুল পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের পড়া এখানে। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, প্রতীক্ষার প্রহর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সবাই ক্লাসে দেখো, ঠিক আছে? পড়তে থাকি আমরা, আসো। দেখো আমরা একটা বাড়ির বৈদ্যুতিক মিটারে দেখো 10 অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট দেওয়া আছে, আমাকে বিভব পার্থক্য দেওয়া আছে। এখন বলছে 40 ওয়াটের কয়টা বাতি নিরাপদে ব্যবহার করা যাবে। এখন আসলে দেখতে হবে এই মিটারের ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতাকে এই 40 ওয়াটের একটা বাতির ক্ষমতা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব টোটাল কয়টা বাতি নিরাপদে ব্যবহার করা যাবে। তাহলে এই মিটারের ক্ষমতা কত আমরা কীভাবে বের করতে পারি? দেখো তো, পি এর ফর্মুলা নিব, ক্ষমতার ফর্মুলা কোনটা নিব? এখানে ভি আর আই দেওয়া, তাহলে পি ইকুয়াল ভি আই ফর্মুলাটা আমরা নিব, তাই না? তাহলে 10 ইন্টু 220 ইন্টু 10, তাহলে তুমি পাবা 2200 ওয়াট। তাহলে এন কয়টা বাতি নিরাপদে ব্যবহার করা যাবে, এটা ইকুয়াল কী হবে বলো তো? টোটাল ক্ষমতা, পুরো মিটারের টোটাল ক্ষমতা, এটাকে তুমি একটা বাতির ক্ষমতা দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পাবা এখানে টোটাল কয়টা বাতি আসলে ইউজ করা যাবে। তাহলে 0 কাটা যাবে, 220কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 220কে 4 দ্বারা যদি ভাগ করি 4×5 = 200, আর পরের যে 20 থাকে তাকে আবার 4 দ্বারা ভাগ করলে কি হয়? 5। তার মানে কি বলো তো? 4×5 তার মানে কি 55টা, তাই না? তাহলে 55 আসতেছে আমাদের এখানে।
55 অ্যান্সার আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি, সবাই বুঝছো। এগুলো একদম ইজি জিনিস, তোমরা এগুলো আগে থেকেই পারো, জাস্ট একটু রিভিউ করে দেওয়া তোমাদেরকে, আর একটু মনে করায় দেওয়া যে এই টাইপের কোয়েশ্চেনগুলি আমাদের আসবে, যে টাইপ আসতে পারে সেগুলোই কালেক্ট করা হয়েছে, এখানে পিক করা হয়েছে কোয়েশ্চেন হিসাবে। দেখো, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে আমাদের 220 ভোল্ট 1200 ওয়াট ক্ষমতা লেখা আছে, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য। এখন দেখো, ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে একটা ইউনিটের বিদ্যুতের মূল্য হচ্ছে আমাদের 2.5 টাকা। আর তাহলে 2 ঘন্টা চালাইলে, সময় দেওয়া আছে আমাকে এখানে টি, 2 ঘন্টা চালাইলে আমার কি লাগবে বলো তো, কত টাকা খরচ হবে? দেখো, কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে শক্তির একক, কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। তাহলে আমরা শক্তির কোন সূত্রটা নিব বলো তো? ডাব্লিউর একক এটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল কোন সূত্র নিব বলো তো? আমরা এখান থেকে কোনটা নিব? পি দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে আমরা নিব ডাব্লিউ ইকুয়াল পিটি। এখন তুমি একটু খেয়াল দাও, এই জায়গায় পি এর একক কিসে বসাইতেছি আমরা? 1200 ওয়াটে বসাইতেছি। আর টি এর একক কিসে বসাইতেছি আমরা? ঘন্টায় বসাইতেছি। তাহলে আমরা এখান থেকে কোন এককটা পাবো? ওয়াট আওয়ার পাবো। কিন্তু ইউনিট মানে কিন্তু কিলো ওয়াট আওয়ার। তাহলে কি করতে হবে বলো তো? 1000 দ্বারা যদি আমরা এই ওয়াটকে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কিলোওয়াট, আর এটা আওয়ার আছে, ছিল আওয়ারই আছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো তো? আমরা পাবো 1.2 ইন্টু 2, আমরা 1000 দ্বারা ভাগ করি, হ্যাঁ, 1200 ভাগ 1000 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাচ্ছে কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে এখান থেকে আমরা পাবো 2.4 ইউনিট, হ্যাঁ, 2.4 ইউনিট। তাহলে 1 ইউনিট বিদ্যুতের মূল্য দেখো 2.5 টাকা, 1 ইউনিটের মূল্য 2.5 টাকা। তাহলে আমাদের 2.4 ইউনিট বিদ্যুতের মূল্য আমাদের 2.5 ইন্টু 2.4 টাকা, যেটা ক্যালকুলেট করলে তোমরা দেখবা 6 টাকা আসতেছে, ঠিক আছে? যেটা ক্যালকুলেট করলে তোমরা দেখবা 6 টাকা আসতেছে। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? একদম ইজি কোয়েশ্চেন, এগুলো আসলে যেন আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। তারপর দেখো, 100 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে আমাদের 5.25 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রেরণ করলে উৎপন্ন তাপের পরিমাণ, তার মানে এইচ বা ডাব্লিউ একই কথা। ফর্মুলা কোনটা নিব? আমার কাছে এখানে আর দেওয়া আছে, আমার কাছে এখানে টাইম টি দেওয়া আছে, আমার কাছে এখানে আই দেওয়া আছে। তাহলে ফর্মুলা দেখেই বোঝাই দিচ্ছে, আমাদের নিতে হবে আই স্কোয়ার আর ইন্টু টি। আই কত আমাদের এখানে? 2 স্কোয়ার, আর হচ্ছে আমাদের 100, আর টি হচ্ছে 5.25। কত দেখো, এখানে হয় কত? এখানে হয় হচ্ছে 4, তারপরে 400, 400 দুইটা শূন্য দিয়ে ধরো, এই যে 100 দিয়ে আমরা 525কে গুণ করলে ধরো হয় কত? 525। 525 সাথে 4 গুণ করলে কত হয়? আমরা একটা হিসাব করে আসো। 525-এর সাথে যদি 4 গুণ করি, 4 5 20-এর শূন্য, হাতে থাকে 2, তাহলে 4 2 8 আর 2 10-এর শূন্য, হাতে থাকে 1, 4 5 20 আর 1 কত? 21, নাকি ঠিক করলাম? 4 দিয়ে গুণ করতেছি, হ্যাঁ, 4 5 20-এর শূন্য, হাত থেকে 2, 4 2 8 আর 2 10-এর শূন্য, হাত থেকে 1, 4 5 20 আর 1 21, তাহলে 2100 সেকেন্ড হইতেছে, হ্যাঁ, 2100 সেকেন্ড। আচ্ছা, কি 2100 সেকেন্ড কেন, কি বলতেছে আমি? 2100 জুল হইতেছে। এটা কিন্তু আমি বলছিলাম দেখো শুরুতেই, যে আমরা এখান থেকে যে এককটা পাবো সেটা কোন এককে পাবো? সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু আমরা জুল এককে পাবো এই ফর্মুলাগুলো ইউজ করার পরে। কিন্তু ক্যালোরিতে কনভার্ট করতে হলে কনভার্সনের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা দেখো কোথা থেকে কোথায় যেতে, জুল থেকে ক্যালোরিতে যেতে চাই, তাহলে 4.2 দিয়ে ভাগ করতে হবে অথবা 0.24 গুণ করতে হবে, যে কোনো একটা করলেই হবে। তো আমরা এখানে যেটা করতে পারি, 2100 জুল। আমরা একটা সহজ কাজ করি, দেখো আমি আসলে এটা এভাবে না করে আমি একটা চাম্পুগিরি করতে পারি। দেখো, উপরে 4 আছে, 4 থাকলো, আর এটা 525, তাই না? 100 দিয়ে গুণ করলে 525, এটা জুল এককে আসতো। এটা যদি 4.2 দিয়ে ভাগ করি, তাহলেই তো আমাদের ক্যালোরি পাওয়ার কথা, তাই না? চিন্তা করো, 4 আর 4.2 কাটা, যদিও কাছাকাছি, মানে পুরোপুরি কাটা যাবে না, চিন্তা করো কাটা, তাহলে কি থাকবে অ্যান্সারটা? প্রায় 525 সামথিং থাকবে, তাই না? 525-এর আশেপাশের একটা ভ্যালু আসবে, আমরা আশেপাশের ভ্যালু নিয়ে কাজ করি। তাহলে অপশনে চেক করো যে 525-এর আশেপাশে কোন ভ্যালু আছে। দেখো, 525-এর আশেপাশে 500 ক্যালোরি আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা। কোনো ক্যালকুলেশনই করা লাগলো না, দেখেই বলে দিতে পারলাম যে অ্যান্সার এটা, ঠিক আছে? ভুল করে ফেলছো, অনেকেই ভুল করে ফেলছো। এই জায়গায় ট্রিকটাই ছিল এটা, যে তোমার এখানে 2100 অ্যান্সার আসতেছিল, তাই না? ওই 2100 তো জুলে আসতেছিল, অপশনে দেখো ক্যালোরিতে রাখা, কিন্তু অনেকেই খেয়াল না করে 2100 ক্যালোরি দেখাই ফেলবা। এই ট্রিকটা এখানে করা হয়েছে, কিন্তু তোমার খেয়াল দিতে হবে অপশন এককগুলো আছে ক্যালোরিতে, তুমি পাইছো এটা জুল এককে। অবশ্যই প্রথমে যেটা পাবা সেটা জুলে পাবা, এরপর ক্যালোরিতে কিন্তু কনভার্ট করার জন্য হয় 4.2 দিয়ে ভাগ করতে হবে অথবা 0.24 গুণ করতে হবে। খুব খেয়াল দিতে হবে জিনিসগুলো। দেখো, একদম ইজি জিনিস, কিন্তু এই ছোট্টখাটো ট্রিকের কারণে বা ছোট্টখাটো জিনিস চোখে না পড়ার কারণে অ্যান্সার ভুল হয়ে যায়। তো মনে রাখো একটা কথা, যে তুমি কঠিন জিনিস যদি ভুল করো, সেটাতে তোমার চান্স, মানে না পাওয়াটা খুব একটা বেশি, মানে খুব বেশি চান্স না পাওয়ার সম্ভাবনা থাকবে এমন কিছু না।
মানে কারণ ওই বেশি কঠিন কোয়েশ্চেনটা তুমিও পারো নাই, অনেকেই পারবে না, তো ওইটা কম্পিটিশনে খুব বেশি ইফেক্ট ফেলবে না, মানে তোমাকে খুব বেশি পিছিয়ে দিবে না। যে পারবে সে অনেক আগায় যাবে, কিন্তু তুমি খুব বেশি পিছিয়ে যাবে না, কারণ অলমোস্ট ম্যাক্সিমাম পারবে না। কিন্তু যেটা সহজ জিনিস সেরকম একটা যদি তুমি ভুল করো, তুমি যে কত পরিমাণে পিছাবা, তুমি কম্পিটিশনের ধারে কাছে আর আসতে পারবে না, তুমি আগেই শেষ। বুঝছো কথাটা? তো একটু খেয়াল দিতে হবে ছোট জিনিসগুলো। সমান্তরালে সংযুক্ত দুটি রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার মানে হচ্ছে রোধ, রোধ এদের মান হচ্ছে কত দেখো, রোধের মান বা রোধের অনুপাত হচ্ছে কত 3/1, দুইটা রোধের অনুপাত, তার মানে R:1 দেওয়া, R:R2 দেওয়া, ঠিক আছে, 3:1। এখন তাদের পাওয়ারের অনুপাত মানে ক্ষমতার অনুপাত P1:P2 কত হবে? এখন দেখো কথাটা বুঝছো, এই জায়গায় অনেক সুন্দর একটা মেইন কাহিনী হচ্ছে এই জায়গাতে, মেইন কাহিনীটা কিন্তু এখানে আসলে এই জায়গাতে, দেখো কোন জায়গায়, এই সমান্তরাল কথাটার মধ্যে, এই সমান্তরাল কথা, এই কথাটার কারণে। আর শ্রেণী যদি বলা থাকতো, দুইটার অ্যান্সার কিন্তু কমপ্লিটলি দুইটা উল্টা আসতো। এখন সমান্তরাল যখন বলবে, সমান্তরালে কে ধ্রুবক থাকে বলো তো? সমান্তরালে আমাদের কে ধ্রুবক থাকে? সমান্তরালে কে ধ্রুবক থাকে বলো তো? সমান্তরালে আমাদের কে ধ্রুবক থাকে? সমান্তরালে আমাদের বিভব পার্থক্য ধ্রুবক থাকে, ভি ধ্রুবক থাকে, তাই না? দুইটা রোধের জন্য বিভব পার্থক্য ধ্রুবক থাকবে। তোমার একবার সমান্তরালে যেহেতু ভি ধ্রুবক, তাহলে ভি সম্পর্কিত কোনো সূত্র নিতে হবে হিসাব করার জন্য। যে ধ্রুবক তাকে সূত্রের মধ্যে রাখতে হবে, তুমি দুইটাকে চলক নিতে পারবে না, মানে দুইজনই চেঞ্জেবল এমন কিছু নিয়ে সূত্রটা নিয়ে তুমি যদি তুলনা করো তাহলে হবে না। তোমাকে এমন সূত্র নিতে হবে যেখানে একজন ধ্রুবক আছে, তাহলে ভি হচ্ছে ধ্রুবক, তাহলে ভি সম্পর্কিত সূত্র নিতে হবে। তাহলে পি লাগবে, যেহেতু ক্ষমতা চাইছে, আর এর সাথে সম্পর্ক লাগবে, এবং ভি ধ্রুবক যেহেতু ভি সহ সূত্রটা লাগবে। তাহলে সূত্রটা কি? পি ইকুয়াল বলতো ভি সহ আর এর সূত্র কোনটা? পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর। আমরা কিন্তু আর এর সাথে পি এর আরেকটা ফর্মুলা পাইতাম, পি ইকুয়াল আই স্কোয়ার আর, কিন্তু ওইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ ওখানে কিন্তু ভি নাই। ওখানে কিন্তু আইও চেঞ্জেবল, যেহেতু এখানে সমান্তরালে আইও ভিন্ন হবে, আরও ভিন্ন, তাহলে কিন্তু এখানে দুইজনকেই ভিন্নওয়ালা জিনিস নেওয়া যাবে না, একজন ধ্রুবক নিতে হবে। তাহলে যেহেতু এটা ধ্রুবক, তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক কি পাইছি? ভি যদি ধ্রুবক হয়, পি এর সাথে আর এর সম্পর্ক পাইছি আমরা ব্যস্তানুপাতিক 1/r। এখান থেকে দেখো আমাদের R1:R2 কত যদি থেকে থাকে আমার 3:1, তাহলে P1:P2 কত হবে? P1/P2 হবে হচ্ছে R2/R1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে আমাদের হয়ে যাবে এটা 3/1, ছিলই তো 3/1, এটা হয়ে যাবে এখন 1/3, উল্টায় যাবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে R1/R2, আমার লাগবে R2/R1, তাহলে 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে 1:3, এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। এখন কথাটা যদি সমান্তরাল না বলে শ্রেণী বলতো, শ্রেণী বললে ঘটনাটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হইতো। শ্রেণী বললে শ্রেণীতে কে ধ্রুবক? শ্রেণীতে কিন্তু তড়িৎ প্রবাহ ধ্রুবক, শ্রেণীতে কি হইতো? শ্রেণীতে কিন্তু আই ধ্রুবক। তাহলে এবার তোমার পি এর সাথে আর এর সম্পর্ক নিতে হবে, ঠিক আছে, কিন্তু আই থাকে এমন একটা সূত্র নিতে হবে। এখন কিন্তু আর ভি ধ্রুবক না, ভিও চেঞ্জেবল, আর যেমন ভিন্ন, ভিও দুইটা রোধের জন্য ভিন্ন হবে এখন শ্রেণীতে যদি বলা থাকতো। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ওই ক্ষেত্রে যদি এই ফর্মুলা নাও, পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে ভিও ধ্রুবক না, আরও ধ্রুবক না, দুইটাই চেঞ্জ, তাহলে তুমি পি এর সাথে আর এর সম্পর্ক এখানে ডিরেক্টলি পাইতেছো না। কিন্তু একজন ধ্রুবক থাকলে সেই ধ্রুবক বাদে বাকিটার সাথে সম্পর্ক তুমি পাইতেছো। তাহলে এখন কোন ফর্মুলা নিতে হবে পি এর বলো তো? পি ইকুয়াল নিতে হবে আমাদের আই স্কোয়ার আর। এখান থেকে আবার পি এর সাথে সম্পর্ক আমরা দেখতেছি কি, দেখো পি এর সাথে সম্পর্ক পাইতেছি আমরা সমানুপাতিক। তাহলে এখান থেকে যদি ম্যাথটা করতে হতো, তাহলে কিন্তু P1/P2 এটা ইকুয়াল কিন্তু আমাদের R1/R2 হইতো। R1/R2 মানে কত দেখো তো? 3/1 ছিল, অর্থাৎ 3:1। তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে বলো? আমি যে কথাগুলো বললাম এই কথাটা ক্লিয়ার কিনা? সমান্তরাল শ্রেণী, এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু পুরো ম্যাথ চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো সেম ম্যাথ তুলে দিল, ওখানে সমান্তরালের জায়গায় শ্রেণী বললো, তাহলে তখন কিন্তু পুরো জিনিসটাই উল্টায় যেতেছে। তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই আমাকে কমেন্টে একটু জানাও সবাই কি ক্লিয়ার কিনা বিষয়টা। আচ্ছা, শ্রীপর্ণা সাহা বলছো ক্লিয়ার। আমরা সামনে যাই। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা আমাদের একটা বাতির মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট ধরে চালনা করা হলো। 2 মিনিটে বাতির দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ কত? ব্যয়িত শক্তি মানে কি? আমাদের হচ্ছে ডাব্লিউর ভ্যালু চাইছে, তাই না? ডাব্লিউ ইকুয়াল কোন ফর্মুলা নিব বলো তো? ভি দেওয়া আছে আমার কাছে, আই দেওয়া আছে আমার কাছে, টি দেওয়া আছে, তাহলে ফর্মুলা নিতে হবে ভিআইটি। তাহলে আমার কাছে ভি কত 6, আই কত আমাদের 0.3, আর আমাদের সময় কত দেখো 2 × 60, তাহলে জুল এককে আমরা অ্যান্সারটা পাবো। এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে নিশ্চয়ই দেখতে পাবা কত আসে। তোমরা দেখবা যে 216 জুল অ্যান্সার আসতেছে। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে এটা মিলাই নিতে পারো, ঠিক আছে? 216 জুল অ্যান্সারটা আসার কথা। তারপরে আসো দেখো, একটা 40 ওয়াট এবং একটা 60 ওয়াট, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা 40 ওয়াট, একটা, এখানে অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকার কারণে এগুলো ভুল করে দিয়ে আসে। প্রত্যেকবার এগুলো প্রায় সময় আসে, কিন্তু এগুলো কারেক্ট দেখাইতে পারে না, কারণ ক্লিয়ার নেই জিনিসগুলো। একটা 40 ওয়াট একটা 60 ওয়াটের বাতিকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, মানে কথাগুলো শ্রেণী সমান্তরালের কথা দিয়ে কিন্তু পুরো কাহিনী উল্টে যায়, ঠিক আছে? শ্রেণীতে যুক্ত করা হয়েছে।
এখন বলছে সমবায় সাজানো হলে কোন বাতিটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে, কোন বাতিটা বেশি উজ্জ্বল আলো দিবে। এখন দেখো বেশি উজ্জ্বল আলো ডিপেন্ড করে ক্ষমতার উপরে, মানে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বল আলো দেয়, কিন্তু এখানে যে বাতির নিজের ক্ষমতা এটা না, বর্তনীতে যুক্ত করার পরে ও কতটুকু ক্ষমতা প্রাপ্ত হবে তার উপরে ডিপেন্ড করবে যে ও আর কি বেশি আলো দিবে নাকি কম আলো দিবে, কার ক্ষমতা বেশি। কথাটা কি বুঝতে পারছি? এই ক্ষমতা দেখে জাজ করতে পারবো না যে 60 ওয়াটের ক্ষমতা বেশি, 60 ওয়াটের জায়গায় দিই বেশি আলো, এটা না, ওকে বর্তনীতে যুক্ত করার পরেও কতটুকু ক্ষমতা প্রাপ্ত হবে, বুঝছি কথাটা। তাহলে দেখো এখানে শ্রেণী বলছে, শ্রেণীর সাথে ক্ষমতার সম্পর্ক কি দেখো তো, পি শ্রেণীতে কে ধ্রুবক থাকে বলো তো, আই ধ্রুবক থাকে, তাহলে এখানে আই সম্পর্কিত সূত্র নিতে হবে, আই ধ্রুবক, আই ধ্রুবক হলে পি ইকুয়াল কোনটা নিতে হবে বলো তো, আই স্কোয়ার আর আই সহ সূত্রটা নিতে হবে। তাহলে পির সাথে এখানে আর এর সম্পর্ক কি দেখো তো, সমানুপাতিক। অর্থাৎ তুমি এখানে কি বলতে পারো বলো তো, যার আর বেশি, আর যদি বেশি হয় ক্ষমতাও বেশি হবে, উজ্জ্বলতাও বেশি হবে, উজ্জ্বলতাও বেশি হবে, বুঝছো কথাটা। যেহেতু এখানে পি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, শ্রেণী বলার কারণে আই ধ্রুবক, আই ধ্রুবক হলে আই স্কোয়ার আর, পি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, যেমন আর বেশি হবে যখন তখনই পি বেশি হবে, আর পি বেশি হওয়া মানে উজ্জ্বলতা বেশি হওয়া। তাহলে আমরা এখানে চেক করবো যে কার রোধ বেশি, বুঝছো কথাটা, যার রোধ বেশি তার এখানে উজ্জ্বলতা বেশি হবে। তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি রোধ কার বেশি, আমরা জানি পি ইকুয়াল ফর্মুলা হচ্ছে আমাদের এই ধরো ভি স্কোয়ার বাই আর। তো কারণ হচ্ছে কেন ভি স্কোয়ার বাই আর দিয়ে নিচ্ছি, কারণ আমরা হচ্ছে এটা কমন বিভব জানি হচ্ছে 220 ভোল্ট, আমরা এখানে যদি রোধ বের করতে চাই আই তো আমরা জানি না, কিন্তু আমরা যে কোনো বর্তনীর জন্য বাংলাদেশের যে কোনো লাইন সেটা একটা 220 ভোল্টের লাইন হয়ে থাকে, তাহলে আমরা ভি 220 ধরে ক্ষমতা দেওয়া আছে আর বের করে ফেলতে পারবো, বুঝছো কথাটা। কিন্তু আই দিয়ে কিন্তু ম্যাথটা করতে পারবো না, মানে আমরা এখানে রোধ বের করতে চাইছি, রোধ যার বেশি তার হচ্ছে উজ্জ্বলতা বেশি হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে চাইছি কার রোধ কত আসে। তাহলে দেখো, তাহলে আমার ফর্মুলা দেখো, আর ওয়ান ইকুয়াল কী হবে বলো তো, আর ওয়ান ইকুয়াল হবে আমাদের ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই পি ওয়ান, হ্যাঁ ভি স্কোয়ার বাই পি ওয়ান, ভি তো কত আমরা জানি 220 স্কোয়ার বাই পি ওয়ান কত আমাদের 40, বুঝছো কথাটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে হবে, একটু বড় ক্যালকুলেশন আসবে। দেখো 220 ইন্টু 220 বাই 40, 0 0 কাটা দাও। এবার হচ্ছে তুমি একটু ক্যালকুলেট করতে হবে, এই 4 দিয়ে যদি 220কে কাটো, 4 দিয়ে যদি 220কে কাটো 4 50, আর 4 দিয়ে 220কে কাটলে 55 আসে, ঠিক আছে 55, 55 আর 22-এর গুণ করে তুমি দেখতে হবে কত আসে, 55 আর 22। তাহলে তুমি দেখো 55 দুগুণে 110, 0 আবার 55 দুগুণে 110, 0 1 2 1, 1210 ওহম আসতেছে প্রথমটার রোধ, বুঝছো কথাটা, প্রথমটা রোধ আসতেছে 1210 ওহম। সেম ফর্মুলা ইউজ করে তুমি এবার কি করবা, সেম ফর্মুলা ইউজ করে তুমি এবার হচ্ছে দ্বিতীয়টার বের করবা। দ্বিতীয়টার জন্য এখন কি হবে, ভি স্কোয়ার বাই পি টু, তার মানে 220 স্কোয়ার বাই পি টু, পি টু কত আমাদের এখানে 60, তাই না। তাহলে দেখো 220 গুণ 220 ভাগ 60, একটা শূন্য কাটা দাও। এবার 6 দিয়ে 220কে কাটার চেষ্টা করতে হবে, 6 দিয়ে 220 কত হয়, তো যেটা করা যাবে 220 বা 22কে আমি 6 দিয়ে কাটি, দেখো তাহলে 220 এটাকে 6 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 6 3 6 18, 4 0, তাহলে কত হয় দেখো 5 6 30, 6 6 36, 4 থাকে দশমিক দিয়ে একটা শূন্য আনতে পারি, মানে এখানে 36.666 চলতে থাকবে, ঠিক আছে। কারণ 40 আসবে, আবার 6 6 36 করবো, আবার 40 আসবে, আবার এভাবে চলতে থাকবে, কিন্তু 4 থাকবে দশমিক থেকে আবার শূন্য 40, আবার 6 6 36, আবার 40, এভাবে আসতে থাকবে। তাহলে 36.67, এই 6 দিয়ে যদি 220 কাটি তাহলে আসে। এটার সাথে আবার 22 গুণ করতে হবে, ঠিক আছে, এটার সাথে আবার কত গুণ করতে হবে, 22 গুণ করতে হবে। 22 যদি গুণ করো 7 দুগুণে 14 4, হাতে থাকে আমাদের 1, 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে থেকে 1 3 দুগুণে 6 আর 1 7, এটা শূন্য দিলাম, 7 দুগুণে 14 4, আচ্ছা একই জিনিসই তো আসবে, 2 দিয়ে যেহেতু গুণ করবো তাহলে এখানে 4 3 3 7, কত আসে 4 7 6, 7 আর 3 10 এর শূন্য, হাত থেকে 1, 7 আর 1 8, আমি আমার মতো করতেছি, হ্যাঁ 806.74 আসতেছে, তোমরা একটু করে নিও গুণটা সুন্দর, আমি ছোটো করে করলাম 806.74 এত ওহম আসতেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো রোধ কার বেশি, দেখো 40 ওয়াটের রোধ এখানে বেশি, 40 ওয়াটের রোধটা 40 ওয়াটের যেই বাতিটা ছিল তার রোধ এখানে বেশি, তাহলে আমরা জানি যার রোধ এখানে বেশি হবে তার ক্ষমতা বেশি হবে, তার উজ্জ্বলতা বেশি হবে, অর্থাৎ এখানে 40 ওয়াটের বাতিটার উজ্জ্বলতা বেশি। এখন দেখো যদি এটা শ্রেণী না বলে সমান্তরাল বলতো তাহলে ফর্মুলা কিন্তু পি ইকুয়াল আই স্কোয়ার আর দিয়ে কম্পেয়ার করা যেত না, তখন পি ইকুয়াল ভি ধ্রুবক থাকতো সমান্তরালে, তাহলে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর নিতে হতো, সে কিন্তু পি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে সেখানে আর যার কম হইতো, রোধ যার কম হইতো তার ক্ষমতাটা বেশি হইতো,
আর যার ক্ষমতা বেশি তার উজ্জ্বলতা বেশি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কার উজ্জ্বলতা বেশি হতো বলতো? সেই ক্ষেত্রে আমার কিন্তু এই দ্বিতীয় বাতি মানে 60 ওয়াটের বাতির ক্ষমতাটা বেশি, মানে রোদ উজ্জ্বলতা বেশি হইতো, কারণ ওর রোদ কম, ওর রোদ কম মানে ওর ক্ষমতা বেশি, ওর মানে উজ্জ্বলতা বেশি। বুঝছো কথাটা? তাহলে সেই বেলাতে কিন্তু ওর ক্ষেত্রে আমার কি আসতো বলো? ওর ক্ষেত্রে আমার এখানে উজ্জ্বলতাটা বেশি আসতো। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। অনেকে অ্যান্সার করে ফেলছো 40 ওয়াট, সাবাস। দেখো 100 ওহম রোধের একটা নিমজ্জক উত্তাপককে তুমি 25 ডিগ্রি সেলসিয়াসের 200 কেজি পানির মধ্যে ডুবিয়ে, দেখো আমার এখানে টেম্পারেচার দেওয়া এম দেওয়া, তারপর আমার এখানে কারেন্ট আই দেওয়া, তারপর আমার এখানে তোমার হচ্ছে টাইম কত সময় পর টি চাইছে, আমার এখানে দ্বিতীয় টেম্পারেচার দেওয়া ফুটতে থাকবে। তার মানে কি, দেখো তো আমার এখানে কোন ফর্মুলা নেব? আমাদের এখানে আই দেওয়া আছে, আমাদের এখানে আর দেওয়া আছে, তার মানে আই স্কোয়ার আর টি নিতে হবে, তাই না? আই স্কোয়ার আর টি নিতে হবে, যেটা দেওয়া আছে সেই ফর্মুলা নিতে হবে। এবার এটার সাথে কানেক্ট করবো কোন ফর্মুলাকে? দেখো আমাদের এখানে এম দেওয়া আর দুইটা থিটা দেওয়া, তাপমাত্রা 25 থেকে 100 হয়েছে, আমার ডেল থিটা দেওয়া আছে, তাপমাত্রা পার্থক্য পাওয়া যাবে। তাহলে কিন্তু একটা সূত্রের মধ্যে তাপমাত্রা পার্থক্য আছে, সেটা হচ্ছে এম এস ডেল থিটা। তাহলে এখান থেকে টি বের করতে বলছে, তাই না? তাহলে টি ইকুয়াল কী হবে? সময়টা এম এস ডেল থিটা বাই আই স্কোয়ার আর, ইজি, একদম ইজি। এম হচ্ছে 200, এস হচ্ছে 4200, তারপর আমাদের ডেল থিটা কত? 75, কারণ 100 বিয়োগ 25 75, ডিভাইড বাই আই স্কোয়ার আর, আই কত আমাদের? আই হচ্ছে 5, তার মানে 5 5 25, আই স্কোয়ার হচ্ছে 5 5 25, আর আর কত আমাদের? 100। তাহলে এখান থেকে কী পাই দেখো তো? 100 দিয়ে 200 কাটলে 2 হয়, 25 দিয়ে 75 কাটলে 3 হয়, 3 25 75, 3 দুগুণে 6, 6 দিয়ে 42 গুণ করলে 6 0 0, 6 0 0, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, তারপরে কি হয় বলো? 4 6 24 আর 1 25, ঠিক করছি কোনটা? দেখো তো 6 0 0, 6 0 0, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, আর 4 6 24 আর 1 25, তাহলে এত সেকেন্ড। তোমরা যদি এটাকে ক্যালকুলেট করো, অর্থাৎ এটাকে সেকেন্ড থেকে আওয়ারে নাও, তাহলে কী করতে হবে বলো তো? 3600 দিয়ে ভাগ করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। তো 3600 দিয়ে যদি ভাগ করো তাহলে আওয়ারে আসবে, তোমরা দেখবে এটা 7 আওয়ার আসতেছে। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেট করবা, দেখবে এটা 7 আওয়ার আসবে। ঠিক আছে, তারপরে যাই আমরা। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? জুল মানে হচ্ছে ওয়াট সেকেন্ড, তাই না? তাহলে এই 1 কিলোওয়াট আওয়ারকে আমরা ওয়াট সেকেন্ডে নিলেই আমরা হচ্ছে দেখতে পারবো আসলে কত জুল। 1 কিলোওয়াট, কিলোওয়াটকে আমাদের 1000 গুণ করলে সেটা হচ্ছে আমাদের ওয়াট হয়ে যায়, এবং আওয়ারকে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 দ্বারা গুণ করলে সেটা ওয়াট সেকেন্ড অর্থাৎ জুল হয়ে যায়। ঠিক আছে, এটাকে ওয়াটে নিলাম, আওয়ারকে সেকেন্ডে নিলাম, তাহলে ওয়াট সেকেন্ড মানেই জুল। তাহলে এটা মানেই কিন্তু আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আশা করি সবাই বুঝাইতে পারছে সবাইকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে, সবাই বুঝতেছো? ঠিক আছে, সবাই একটু রেসপন্স করবো। তারপরে যাই, দেখো আমাদের কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের রাশিমালা কোনটা বলো তো? এখানে মনে রাখবা উৎপন্ন তাপের রাশিমালা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তারপরে যাই। আমাদের নিচের কোন এককগুলো হচ্ছে ওয়াটের সমতুল্য না? ওয়াটের একক না, ওয়াটের সমতুল্য একক না। তাহলে ওয়াট মানে কি ছিল? জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড আছে এখানে অপশন, এটা কারেক্ট অ্যান্সার। তার মানে এটা হয়েছে, এটা মানে এটা অপশন এখানে, এটা ঠিক আছে আর কি, এটা অ্যান্সার না, এটা ঠিক আছে। সমতুল্য না মানে কোনটা ভুল, এখানে ভুলটা দাগাইতে হবে। তারপরে আমাদের এই এটা কীভাবে পাইতাম আমরা বলতো? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টি করলে জুল পার সেকেন্ড পাওয়া যেত। তারপরে পি ইকুয়াল ভিআই ছিল, ভিআই দেখো ভিআই, তাহলে ভিআই গুণ করলে ভোল্ট অ্যাম্পিয়ার, তাহলে এটাও মিলছে, এটা ঠিক আছে। তারপরে আমাদের পি ইকুয়াল ছিল আই স্কোয়ার আর, তাহলে ওহম, আই মানে অ্যাম্পিয়ার স্কোয়ার আর আর মানে ওহম, তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম, এটাও ঠিক আছে। আরটা ছিল পি মানে কি বলতো? ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই মানে আর কি ছিল বলতো? ভোল্ট স্কোয়ার বাই ওহম, তাহলে ছিল ভোল্ট স্কোয়ার বাই কী ছিল বলতো? ভোল্ট স্কোয়ার বাই ওহম ছিল। তাহলে এখানে কিন্তু এটা হয় নাই, তাহলে এটা অ্যান্সার। বুঝছো, এটা কিন্তু এখানে ভুল, এটা কিন্তু এখানে ভুল, এটা কিন্তু এখানে ভুল, এটা হওয়ার কথা ছিল ভোল্ট স্কোয়ার বাই ওহম। তারপরে যাই, দেখো এবার আমাদের টপিকটা হচ্ছে আমাদের অ্যামিটার, তারপরে ভোল্ট মিটার, আমাদের গ্যালভানোমিটার, আর আমাদের শান্ট। এইগুলো নিয়ে আমরা হচ্ছে এখনকার টাইপটার মধ্যে পড়ব। ঠিক আছে, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, শান্ট। তো সামনে আগাই আমরা, যা যা প্রয়োজন হবে আমি দেখাবো কোয়েশ্চেনের সাথে, বই পেজে আবার ব্যাক আসবো। দেখো নিচের কোন তথ্য সত্য নয়?
এখন তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। দেখো এখান থেকেই আমরা কোনটা কারেক্ট পড়ে নিতেছি, এখান থেকেই মুখস্থ করব, ঠিক আছে। তড়িৎ প্রবাহের জন্য অ্যামিটারকে সবসময় যে কোনো যার তুমি তড়িৎ প্রবাহ মাপতে চাও তার সাথে শ্রেণীতে যুক্ত করতে হয়। এটা সঠিক, এটা ভুল না, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অ্যামিটারকে এখান থেকে পড়ে নিবা, শ্রেণীতে যুক্ত করতে হয়, সঠিক অ্যান্সার। তো বিভব পার্থক্য নির্ণয় করার জন্য ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করতে হয়, এটাও মুখস্থ করবা, সঠিক অ্যান্সার। অ্যামিটারের সাথে সমান্তরালে খুব স্বল্প মানের কোনো যন্ত্রের সাথে তুমি যদি খুব স্বল্প মানের একটা রোধকে লাগাই দাও, তাহলে তুমি ওই অ্যামিটারটা দিয়ে বেশি তড়িৎ প্রবাহ মাপতে পারবে। অর্থাৎ ওটার সাথে এই খুব অল্প মানের রোধটা যে লাগাইছো এটাকে শান্ট বলা হয়। শান্ট কেন ইউজ করা হয় একটা যন্ত্রকে, যেন তুমি ওর যদি মনে করো একটা যন্ত্র 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, তুমি যদি 1000 অ্যাম্পিয়ার যদি মাপতে চাও, তাহলে যন্ত্রটা যাতে নষ্ট না হয় সেজন্য তুমি একটা স্বল্প মানের রোধওয়ালা জিনিস যুক্ত করবা, সেটা হচ্ছে সমান্তরালে যুক্ত করবা, সেটা কি আমাদের শান্ট। তাহলে এটার কথাই বলছি, দেখো অ্যামিটারের সাথে সমান্তরালে খুব অল্প মানের একটা রোধ লাগাই দিলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা যাবে, অর্থাৎ ওটার বেশি মাপা যাবে এটা দিয়ে। তাহলে এটাও কারেক্ট অ্যান্সার। তাহলে এই খুব অল্প মানের রোধটাই কিন্তু শান্ট, এটা মনে রেখো, শান্টের সংজ্ঞা খুব অল্প মানের একটা রোধই হচ্ছে শান্ট। তারপরে লাইন দেখো, সরু ধাতব তারকে শান্ট হিসেবে ব্যবহার করা যায়। দেখো এটা কি কারেক্ট কি না তোমার থেকে শুনতে চাই। শান্ট হচ্ছে স্বল্প মানের একটা রোধ, চিকন রোধ মোটা রোধ এটা কিন্তু শান্টের সংজ্ঞা না। সরু 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 তার নাকি মোটা তার এটা শান্টের সংজ্ঞা না। শান্টের সংজ্ঞা হচ্ছে তারটা হইতে হবে খুব অল্প মানের একটা রোধ, তারটা যদি চিকন হয় ওইটার মধ্যে যাওয়ার রাস্তা কম থাকবে কারেন্টের, তাহলে রোধ ওইটাতে আসলে আরও বেশি থাকবে। চিকন একটা তারের মধ্যে কিন্তু রোধের পরিমাণ আরও বেশি থাকে, বুঝছো কথাটা। তাহলে সরু তার হলে রোধ আরও বেশি হয়ে যাবে, রোধ কিন্তু কম না। তাহলে আমাদের শান্ট মানে কম মানের একটা রোধ, তাহলে এটা কিন্তু শান্ট হিসেবে ব্যবহার করা যায় না, এটা ভুল লিখছে, ঠিক আছে। তাহলে এটা এখানে কারেক্ট অ্যান্সার, এটা ঠিক না। আচ্ছা অলরেডি প্রতীক্ষার প্রভাব শ্রীপর্ণার সাহা অ্যান্সার করে ফেলছো, অ্যান্সার হচ্ছে ডি হবে, ঠিক আছে। তারপরে আসো, যেই যন্ত্রের সাহায্যে তুমি রোধ মাপতে পারবা, বিভব পার্থক্য মাপতে পারবা, তড়িৎ প্রবাহ মাপতে পারবা, তিনটা জিনিসই মাপতে পারবা, সব কিছুই মাপতে পারবা, সেটাকে বলা হয় মাল্টিমিটার, বুঝছো। যেটা তুমি মাল্টিপল ওয়ার্ক করতে পারবা, মাল্টিটাস্কিং করতে পারবা, সেটা হচ্ছে মাল্টিমিটার। তারপরে আসো, আমাদের একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে। অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর হইলে ওই অ্যামিটার দ্বারা তুমি 7.5 বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট দরকার, কত রোধের শান্ট দরকার। দেখো এটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির কোয়েশ্চেন। আমি তোমাকে অ্যামিটারের পাল্লা বলুক আর ভোল্টমিটারের পাল্লা বলুক সূত্র লিখে দিই। দেখো অ্যামিটারের পাল্লার জন্য মানে পাল্লা বৃদ্ধি এন এর ফর্মুলা হচ্ছে সবসময় বড়টা বাই ছোটটা। পাল্লা বৃদ্ধির ফর্মুলা সবসময় বড়টা বাই ছোটটা। তাহলে এখানে দেখো এখানে এন এর ভ্যালু কত হবে, এখানে তুমি আগে অ্যামিটার দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারতা, পরবর্তীতে তুমি মাপতে চাও কত, দেখো ওই অ্যামিটার দিয়ে তুমি 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে চাও, তাই না। তার মানে তুমি বড় কোনটা এখানে বলো তো, 7.5 হচ্ছে বড় আর নিচে ছোটটা হবে 5। এটা যদি কাটাকাটি করো, তুমি যদি আড়াই দিয়ে কাটো, আড়াই দিয়ে 7.5 কাটলে দেখবা 3 আসতেছে, আড়াই দিয়ে 5 কাটলে দেখবা 2 আসতেছে, মানে 3/2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অর্থাৎ 1.5 হচ্ছে আমাদের এখানে পাল্লা, মানে এটা হচ্ছে ভ্যালু। এখন বলছে কত মানের শান্ট দরকার, দেখো এটা কি বলছে, অ্যামিটার বলছে, তাই না। অ্যামিটার অথবা যদি গ্যালভানোমিটার বলে, অ্যামিটার অথবা গ্যালভানোমিটারের জন্য যদি পাল্লা বৃদ্ধির ম্যাথ দেওয়া হয়, যে আগে এত মাপতে পারতো এখন এত মাপতে চাইলে কি করতে হবে, কত শান্ট লাগবে। তাহলে অ্যামিটার বা গ্যালভানোমিটার যদি বলে তাহলে আমাদের শান্টের রোধ হবে R/n-1। তাহলে এখানে রোধ ছোট হাতের r ডিভাইডেড বাই n-1। n-1 মানে কত বলো তো, n হচ্ছে 3/2 অর্থাৎ 1.5 - 1, তার মানে কি বলো তো r/0.5, তাই না। 1.5 থেকে 1কে বিয়োগ করলে 1.1/2 থাকে, মানে 0.5 থাকে। এটাকে দেখো তাহলে উল্টাই দিলে থাকতেছে আমাদের 2r। এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। তোমরা অ্যান্সার করতে পারছো কিনা দেখি। তোমরা কি বুঝছো এটা সবাই, r/n-1, n হচ্ছে 1.5 - 1, তার মানে হাফ মানে 0.5 অর্থাৎ 1/2, এটাকে উল্টাই দিলে 2r হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে আসো দেখি আমরা আমাদের শান্ট কি। শান্ট হলো যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত করতে, আমরা জানি সমান্তরালে যুক্ত করতে কেমন একটা রোধ, উচ্চমানের রোধ না, এটা হয়নি উচ্চমানের রোধ না, সমান্তরালে ঠিক আছে, সমান্তরালে যুক্ত করতে হবে একটা নিম্নমানের রোধ, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে এটা, শান্ট হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে এবং সেটা একটা নিম্নমানের রোধ যুক্ত করতে হবে। তাহলে দেখো এরপর 1100 ওহম এর একটা গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন নিরাপদে গ্রহণ করতে পারে। এখন যদি তুমি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মানে কি বলছে দেখো, 100 ওহম এর একটা গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে, বা এত মিলি অ্যাম্পিয়ার ওর মধ্যে দিয়ে যাইতে দিতে পারে। এখন যদি তড়িৎ প্রবাহটা বাড়াইতে চাও, 10 অ্যাম্পিয়ার করতে চাও,
তাহলে এই তড়িৎ প্রবাহটাকে মাপার জন্য তোমার কত ওহম রোধের একটা শান্টের প্রয়োজন? সেম কোয়েশ্চেন না, এটা তোমাদের জন্য SW থাকবে। একটু আগে যে মাত্র কোয়েশ্চেন করছি R/n-1, তো n এর ভ্যালু কি হবে? বড়টা বাই ছোটটা, 10 অ্যাম্পিয়ার বাই 10 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এটাকে অ্যাম্পিয়ারে নিবা, 10 × 10⁻³ 1000 আসবে n এর ভ্যালু। ক্যালকুলেট করলে তোমরা দেখবা যে এখান থেকে এটা অ্যান্সার আসার কথা 0.01। তাহলে তোমরা এটা করে দেখো, হ্যাঁ এটা তোমরা করে দেখো, আমি অ্যান্সারটা বলে দিলাম, এটা আসবে অ্যান্সার, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো। তারপর 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে তুমি যদি 5 ওহমের একটা শান্ট জুড়ে দিয়ে একটা তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করো, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহ পাওয়া গেলে বর্তনীর মূল প্রবাহ কত? আমি তোমাকে একটু বুঝাই বিষয়টা। বিষয়টা এমন, এখান দিয়ে মনে করো যে আমার টোটাল কারেন্ট আসতেছে, টোটাল কারেন্ট আই আসতেছে, ঠিক আছে? টোটাল কারেন্ট আই আসতেছে, এটা মনে করো তোমার কি গ্যালভানোমিটার, ঠিক আছে? এটা গ্যালভানোমিটার। আর এটার সাথে গ্যালভানোমিটার বা অ্যামিটার যে কোনো যন্ত্রের সাথে শান্টকে যুক্ত করা হয় সমান্তরালে, তাই এটা হচ্ছে সমান্তরাল একটা বর্তনী আমি আঁকলাম। তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে আমরা বলি আইজি, সমান্তরালের মধ্যে দিয়ে মানে শান্টের মধ্যে যে কারেন্ট যাবে সেটাকে আমরা বলি আইএস। এই দুইটা মিলে আবার টোটাল কারেন্ট মূল প্রবাহ হবে আই। এই যে মূল প্রবাহ আই আসতেছিল, দুই ভাগে ভাগ হইলো, আবার বের হওয়ার পরে দুইটা মিলে আবার আই হয়ে গেল, ঠিক আছে? এখন এখান থেকে যদি তোমার কখনো আইজি বের করতে হয়, আইজির ফর্মুলা কি হবে আমাদের? আইজির ফর্মুলা কি হবে? আইজি ইকুয়াল হবে, মনে রাখবা, তুমি এই রাস্তার কারেন্ট বের করতেছো, তাহলে তোমার উপরে অপর রাস্তার রোধ বের করতে হবে, বসাইতে হবে। এই রাস্তার কারেন্ট বের করছো, উপরে অপর রাস্তার রোধ অর্থাৎ শান্টের রোধ বসাইতে হবে, এস ডিভাইডেড বাই নিচে হচ্ছে দুইটা রাস্তার রোধের যোগফল ইন্টু টোটাল কারেন্ট আই। এটা হচ্ছে আমাদের এখানে একটা ফর্মুলা। আর তুমি যদি আইএস বের করতে চাও, তাহলে তোমার এখানে উপরে বসাইতে হবে অপর রাস্তার রোধ জি ডিভাইডেড বাই জি প্লাস এস, দুইটার যোগফল ইন্টু টোটাল কারেন্ট আই। এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তো এবার আসি, এখানে কোনটা ইউজ করব? এখানে দেখো আমাকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দিয়ে দিছে, আইজি দিয়ে দিছে, আমার কাছে টোটাল কারেন্ট আই জানতে চাইছে। তাহলে আমার ফর্মুলা কোনটা নিতে হবে? প্রথমটা, কারণ আমাকে আইজি দেওয়া আছে। দেখো আমার কাছে আইজি দেওয়া আছে, তাহলে আইজির ভ্যালু হচ্ছে 0.42। এটা ইকুয়াল কি বলছে দেখো তো? এস কত আমাদের? এস এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইড বাই 100 প্লাস 5, এটা জি এর ভ্যালু, গ্যালভানোমিটার রোধ, এটা শান্টের রোধ, তাহলে জি প্লাস এস অর্থাৎ 105 ইন্টু টোটাল কারেন্ট আই। আই ইকুয়াল কী হবে বলো তো? 105 ইন্টু 0.42 বাই 5। এখান থেকে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে তোমার অ্যান্সার তুমি দেখবা 8.82 অ্যাম্পিয়ার আসতেছে, ঠিক আছে? তাহলে এটা তোমার এখানে অ্যান্সার আসবে, তুমি এটা করে দেখবা তোমরা, ঠিক আছে? তোমরা এগুলো ক্যালকুলেট করবা নিজেরা, যত ক্যালকুলেশন করবা তত তোমাদের হাত ফাস্ট হবে, ঠিক আছে? তোমরা নিজেরা এটা একটু করে দেখবা, 8.82 অ্যাম্পিয়ার আসার কথা। তারপর দেখো 15 ভোল্ট পর্যন্ত মাপা যায় এমন একটা ভোল্ট মিটার নেওয়া হয়েছে, যার রোধ হচ্ছে আমাদের এই 1000 ওহম, ঠিক আছে? 1000 ওহম। আচ্ছা দেখো, ভোল্ট মিটার দ্বারা তুমি যদি সর্বোচ্চ 45 ভোল্ট পর্যন্ত মাপতে চাও, আগে মাপা যেত 15 ভোল্ট, তুমি এখন বেশি মাপতে চাও, তাহলে কোন রোধ তুমি হচ্ছে যুক্ত করতে হবে? মাপার জন্য তুমি হচ্ছে কি যোগ করতে হবে? হচ্ছে কোন রোধ যুক্ত করতে হবে? শ্রেণী সমবায়। এখন দেখো শান্টের বেলা মানে শান্ট যে যুক্ত করতে হবে, ভোল্ট মিটারের সাথে যখন শান্টকে যুক্ত করবা তখন ফর্মুলাটা কি হবে দেখো? যখন অ্যামিটার বা গ্যালভানোমিটারের সাথে শান্টকে যুক্ত করতে তখন এস ইকুয়াল হয়তো R/n-1। যখন ভোল্ট মিটারের সাথে যুক্ত করবা, যখন ভোল্ট মিটারের সাথে যুক্ত করবা তখন হচ্ছে ফর্মুলাটা কি হবে? তখন এস ইকুয়াল হবে R/n-1, ঠিক আছে? গ্যালভানোমিটার বা অ্যামিটার বললে R/n-1, ভোল্ট মিটার বললে R/n-1। আর হচ্ছে 1000, রোধ দেওয়া আছে 1000, এন কত? এন মানে বলছিলাম বড়টা বাই ছোটটা। দেখো বড় কত? 45 ভোল্ট মাপতে চাইতেছো, আগে মাপতে পারতাম 15, তাহলে 3 হচ্ছে এন, তাহলে 3 - 1, তাহলে আমার এখানে আসবে 2000, ঠিক আছে? বুঝতে পারছি? 45/15 তাহলে কত? 3 R/n-1, 3 বিয়োগ 1, তাহলে 2000 হচ্ছে এখানে অ্যান্সার। তারপরে আসো একটা হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের নীতিতে আসি। হুইটস্টোন ব্রিজের বেলায় কাহিনী কি? এখন হচ্ছে আমরা পড়ব হুইটস্টোন ব্রিজ। ও মিটার ব্রিজ, দুইটা জিনিস নিয়ে পড়বো, হ্যাঁ? হুইটস্টোন ব্রিজ ও আমাদের মিটার ব্রিজ। দেখো হুইটস্টোন ব্রিজ কেমন ছিল?
যাই হোক, যা বানাইছি। ওয়েস্টার্ন ব্রিজ কেমন ছিল? ওয়েস্টার্ন ব্রিজ ছিল এমন যে তুমি এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করবা, সে বর্তনীর ব্যাটারি যুক্ত হবে পাশে। এখানে থাকে আমাদের যে রোধটা তাকে বলা হয় পি। এখানে যে রোধটা থাকে তাকে বলা হয়, এখানে যে রোধটা থাকবে তাকে বলা হয় পি। এখানে যে রোধটা থাকবে তাকে বলা হয় পি। এখানে যে রোধটা থাকে তাকে বলা হয় কিউ। এখানে যে রোধটা থাকে তাকে বলা হয় আর। এখানে যে রোধটা থাকে তাকে বলা হয় এস। আমাদের এখানে বলা ছিল যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কখন যাবে না? এই গ্যালভানোমিটার এখান থেকে মনে করো আই কারেন্টটা আসতেছিল, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি যে কারেন্টটা সেটা জিরো হবে কখন? জিরো হবে কখন সেটার সূত্র আমরা লিখতেছি। আইজি জিরো মানে বর্তনীটা সাম্যাবস্থায় থাকবে কখন? আইজি কখন জিরো হবে? যখন বর্তনীটা সাম্যাবস্থায় থাকবে। আর বর্তনীটা সাম্যাবস্থায় থাকবে কখন? যখন পি বাই কিউ ইকুয়াল আর বাই এস হবে। অর্থাৎ যদি বলে দেয় বর্তনীটা সাম্যাবস্থায় আছে অথবা আইজি ইকুয়াল জিরো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে তখন তোমার এই সূত্র ধরতে হবে, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। আর মিটার ব্রিজের বেলায় তুমি হচ্ছে মনে রাখবা, মিটার ব্রিজের বেলায় এটা তো ওয়েস্টার্ন ব্রিজ গেল। মিটার ব্রিজের বেলায় ফর্মুলা হবে পি বাই কিউ ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। ঠিক আছে, এল বাই 100 মাইনাস এল, এটা হবে মিটার ব্রিজের বেলায় ফর্মুলা। এখানে পরিচয়গুলো আমি একটু বলে দিচ্ছি তোমাদের। আমাদের এখানে এল এর একক অবশ্যই সেন্টিমিটারে হইতে হবে, অবশ্যই সেন্টিমিটারে হইতে হবে এল এর একক। ঠিক আছে, এল এর ভ্যালু অবশ্যই সেন্টিমিটারে বসাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে পি এর পরিচয় কি? পি হচ্ছে আমাদের বাম পাশের রোধ, এটা পি। অথবা তোমার যে প্রথম রোধটা দেওয়া থাকবে, প্রথম রোধ মানে কোয়েশ্চেনের মধ্যে যে প্রথম রোধটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পি এর ভ্যালু। কিউ মানে হচ্ছে ডান পাশের রোধ, অথবা কোয়েশ্চেনের মধ্যে যে দ্বিতীয় রোধটা দেওয়া থাকবে, ডান বা মানুষ বলে না, প্রথমে যে রোধটা থাকে ওকে পি ধরতে হয়, দ্বিতীয় যে রোধ থাকে তাকে কিউ ধরতে হয়। এল হচ্ছে আমাদের বাম পাশ থেকে সাম্যবিন্দুর দূরত্ব, মানে যেই পয়েন্টে সাম্যবিন্দু মানে কি, যে পয়েন্টে আমাদের ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, তাহলে সাম্যবিন্দুর দূরত্ব। আর 100 মাইনাস এল হচ্ছে ডান পাশ থেকে সাম্যবিন্দুর দূরত্ব। ঠিক আছে, যখন যেটা চাবে সেইটা ধরতে হবে। দেখো একটা ওয়েস্টার্ন ব্রিজের তোমার হচ্ছে চারটা রোধ, চারটা বাহু হচ্ছে পি কিউ আর এস। তাহলে এখানে তোমার যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 16 ওহম আর 48 ওহম আমাদের রোধ যুক্ত আছে। এখন ব্রিজটাকে সাম্যাবস্থায় আনতে হবে, এখানে সাম্যাবস্থায় ব্রিজটা নাই, তাহলে চতুর্থ বাহুতে কি করতে হবে? চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে? তার মানে এস এর ভ্যালুটা কি হবে? আমরা ফর্মুলা জানি, সাম্যাবস্থায় তখনই আসবে যখন পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তাহলে এস ইকুয়াল কি দেখবা তুমি? এস ইকুয়াল দেখবা আর কিউ বাই পি। তাহলে আর কিউ কত? এখানে আর কিউ হচ্ছে আমাদের এখানে 12 গুণ 16, 12 গুণ 16 ডিভাইড বাই পি হচ্ছে আমাদের 8। আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে 24 ওহম। তাহলে দেখো চতুর্থ বাহুতে রোধ ছিল কত? চতুর্থ বাহুতে রোধ ছিল 48 ওহম। তাহলে তোমার বানাইতে হবে কত সাম্যাবস্থা আনার জন্য? 24 ওহম। তাহলে 48টা কীভাবে 24 বানানো যায়? দেখো রোধকে কমাইতে হবে, 48 থেকে কমাই আনতে হবে। কমাইতে হলে মনে রাখবা সমান্তরালে যুক্ত করতে হয়। আর যদি তোমার 48 থেকে এখানে বেশি আসতেছে তাহলে বুঝতাম নতুন করে রোধকে শ্রেণীতে যুক্ত করতে হবে। এখন যেহেতু 48 থেকে কমানো লাগবে, তার মানে 48 সাথে কোনো একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে, সমান্তরালে যুক্ত করতে হবে কমানোর জন্য, সমান্তরালে। তাহলে আমরা জানি কি 24 ওহম বানাইতে হলে কী করতে হবে বলো তো? 48-এর সাথে আরেকটা 48 মানে সমমানের রোধ যদি আমরা কি করি? সমমানের রোধ যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে কি হয় বলতো? তুল্য রোধটা অর্ধেক হয়ে যায় না? তুল্য রোধ আর কি ইকুইভ্যালেন্ট কি দেখো, আর বাই 2 হয়ে যায় না? সমমানের রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে কিন্তু তুল্য রোধটা অর্ধেক হয়ে যেত, মানে 48-এর অর্ধেক বানাইতে হবে 24, তাহলে আরেকটা 48 ওহমের রোধ ওর সাথে প্যারালাল অর্থাৎ সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। এই যে অলরেডি বিক্রম সান অ্যান্সার করে ফেলছো যে 48 ওহম রোধ প্যারালালে এখানে কানেক্ট করতে হবে। ওকে, সাবাস। তারপর ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা যায়? দেখো কি পরিমাপ করলাম ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে, আর কি বের করতেছি আমরা? রোধ বের করতেছি না? ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা যায় বলো তো? রোধ পরিমাপ করা যায়। ঠিক আছে, অজানা মানের রোধ বের করতে হয়, অজানা মানের রোধ। ধরো চতুর্থ বাহুর রোধটা আমি জানি না, সেটা বের করতে চাইতেছি, বা কি করলে এটা সাম্যাবস্থায় আসবে, তাহলে চতুর্থ বাহুর রোধ জানতে চাইতেছি। অজানা রোধ বের করার জন্য আমরা ওয়েস্টার্ন ব্রিজের নীতি ইউজ করি। দেখো কোন সূত্র ব্যবহার করে ওয়েস্টার্ন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়। তোমরা যদি একাডেমিক লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে তোমরা যদি ওয়েস্টার্ন ব্রিজের নীতিটা কিভাবে আসছিল যে পি বাই কিউ আর বাই এস, এটা অবশ্যই অনেকেই পড়াশোনা করছো, যারা ভালোভাবে পড়াশোনা করছো তারা জানো যে এটা
এটা হচ্ছে আমরা এই যে বর্তনীটা আমরা নিছিলাম হুইস্টন ব্রিজের 4 কোণ একটা বর্তনী, এটার মধ্যে আমরা এই যে কি বলে আমরা কিরশফের সূত্র কেসিএল কেভিএল ইউজ করে করে আমরা এই পি বাই কিউ আর বাই এস এই সূত্রটা আনছিলাম। তাহলে আমরা এই যে এই সূত্রটা কোত্থেকে পাই দেখছো, আমরা দেখো সূত্র প্রতিপাদন অ্যাডমিশনে লাগে না, ঠিক আছে, অ্যাডমিশনে সূত্র প্রতিপাদন বা এই যে তুমি প্রমাণ সূত্র প্রমাণ এগুলো দরকার হইতেছে না, কিন্তু যারা এগুলো শিখে আসছো তাদের কিন্তু দেখো এমসিকিউতে অন্তত আসতে পারে যেটা কোন সূত্র থেকে তুমি এটা প্রতিপাদন করছিলা, কোত্থেকে এটাকে আনছিলা, অন্তত যারা এটা করছো তাদের অন্তত এটা তো জানা থাকবে যে ওখান থেকে এটা আনছিলাম। তো দেখো এটা কোন সূত্র থেকে আনছিলাম, আমরা কেভিএল কেসিএল করে আনছিলাম, মানে কিরশফের সূত্র থেকে আমরা প্রমাণ করে করে পি বাই কিউ আর বাই সেই জিনিসটা আনছিলাম। লাস্টে আমরা ওই যে আই জি ইকুয়াল 0 ধরে লাস্টের ফাইনাল ভ্যালুটা আমরা পাই, বুঝছো, ফাইনাল সূত্রটা পাই। তো দেখো একটি মিটার ব্রিজের দুই ফাঁকে আমার হচ্ছে 2 ওহম ও 3 ওহম রোধ যুক্ত আছে। দেখো প্রথমটাকে আমি কি বলছি, দেখো সবসময় বাম ফাঁক ডান ফাঁক বলা থাকে না, বাম ডান বলা থাকে না, না বললে প্রথমটা পি পরেরটা কিউ। তাহলে বলছে সাম্যবিন্দু কোথায় হবে, দেখো বাম পাশ থেকে সাম্যবিন্দু নাকি ডান পাশ থেকে সাম্যবিন্দু এটাও বলে নেই, তাহলে যদি কোনোটা না বলে বুঝে নিবা যে বাম পাশেরটাই বলছে, অর্থাৎ এল বলছে, বাম পাশ থেকে সাম্যবিন্দুর দূরত্ব এল চাইছে, কিন্তু যদি উল্লেখ করি তো ডান পাশ তাহলে 100 মাইনাস এল বের করতাম, যদি বলে দিচ্ছে বাম পাশ তাহলে এলই ধরতাম, কিন্তু কিছু না বললেও এল ধরবো, বাম পাশ থেকে দূরত্ব এল ধরবো, যে এটা বের করতে বলছে। তাহলে ফর্মুলা হচ্ছে পি বাই কিউ, এটা ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। তাহলে এখানে আমরা হচ্ছে এল বের করতে চাই, তাহলে পি বাই কিউ কত, দেখো পি কত আমাদের, পি হচ্ছে 2/3, এটা ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। তাহলে আমাদের দেখো আর গুণ করলে 200 মাইনাস 2L, এটা ইকুয়াল 3L। আমাদের থাকতেছে দেখো 5L, এটা ইকুয়াল 200। তাহলে এল ইকুয়াল কত থাকতেছে তুমি দেখো 40 ওহম, 40 সেন্টিমিটার থাকছে। আমি কি বলছিলাম এলের একক কিন্তু এই সূত্রের মধ্যে আমরা সেন্টিমিটারে পাবো, পরবর্তীতে মিটার দেওয়া থাকলে মিটারে নেব। তাহলে এল ইকুয়াল আমরা এখানে পাইছি আমাদের 40 সেন্টিমিটার। আজকে এতটুকুই ছিল আমাদের লেকচার চলতরিতের। আমরা লেকচার 1-এর মাধ্যমে অনেক বড় একটা অংশ কভার করছিলাম, লেকচার 2-এর মাধ্যমে বাকি যেই ছোটো ছোটো টপিকগুলো ছিল সেগুলো কভার করার চেষ্টা করলাম। এখন তোমরা আমাকে বলো যে ক্লাসের সব কিছু ঠিকঠাক ছিল কিনা, সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, সব কিছু বুঝতে পারছো কিনা। আমাদের লেকচার শেষ, ঠিক আছে, আমাদের চলাচলি চ্যাপ্টারটা শেষ। আমার হচ্ছে ফিজিক্সের আর একটা লেকচার বাকি আছে, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের উপরে, যেটা ইনশাল্লাহ পরবর্তী শনিবারে ইনশাল্লাহ নিয়ে নিব, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাইকো, আর সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ক্লাসের লাস্টে পুরো ক্লাস শেষ, আবার এক সপ্তাহ পরে দেখা হবে। সবাই সব কিছু বুঝতে পারছো কিনা, আজকের ক্লাসটার মধ্যে সব কিছু ক্লিয়ার ছিল কিনা। তাহলে শ্রীপর্ণা শাহ বলছো অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ক্লাস নিয়ে অনেক ভালো লাগে আসলে। আবার ইনশাল্লাহ পরের সপ্তাহে ক্লাস হবে, দেখা হবে। সবাই টাইম মতো যুক্ত থেকো, উপস্থিতি আর একটু বেশি হলে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।